আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু এখন ক্যাপিটাল মার্কেটে যা চলছে পুঁজিবাজার, সেই নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ব্যাংকিং সেক্টর নিয়ে এবং আনুষঙ্গিক কিছু বিষয় তো থাকবেই। দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে আলোচনার জন্য যোগ দিয়েছেন খুব পরিচিত অধ্যাপক ডক্টর এহসানুল ইসলাম, চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি ইসলামী ব্যাংক। আপনাকে স্বাগত জানাই। ওনার পাশে আছেন অধ্যাপক মিজানুর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের, ঢাকা ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাই। প্রথমে চলে যাচ্ছি এহসান ভাই আপনার কাছে। পুঁজিবাজারের এখনকার যে অবস্থা, এই অবস্থা কেমন দেখছেন আপনি, এবং এখান থেকে সামনের দিকের পথ কেমন দেখছেন? সম্মানিত অ্যাঙ্কর, প্রথম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনাদের কোটি দর্শককে সালাম এবং আপনার বিজয়ের মাসের শুভেচ্ছা, আপনার নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং মধ্যখানে ক্রিসমাসের শুভেচ্ছা সবাইকে, সব ধর্মের। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে এখন মনে করছি যে পুঁজিবাজার তো খুব ডিবেটেড, আপনার কারণে ডিবেটেড, অকারণে ডিবেটেড। আপনার এখন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমি দেখছি যে পুঁজিবাজার ম্যাচুরিটি এখন কিছুটা হয়েছে এবং সেদিকেই যাচ্ছে। এখন তো গত কিছুদিন ধরে কনসিডারিং দি সার্কামস্ট্যান্সেস ইন দি ম্যাক্রো ইকোনমি, অন্যান্য ফ্যাক্টরস, সব কিছু মিলে এখন পুঁজি বাজার যেটাই হওয়া দরকার সেটাই আছে। এবং এখনও আমি দেখছি যে এখানে এক ধরনের একটা আপনার বুলিশ ট্রেন্ড আছে। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি যে পুঁজিবাজারের সত্যিকারের স্বাস্থ্য ভালো হচ্ছে কনসেন্সে। প্রিয় দর্শক, এটা ঢালাও কথা নয়, পুঁজিবাজারে আপনারা যদি ট্রানজ্যাকশনটা দেখেন, সেটা হচ্ছে মূল স্বাস্থ্য পুঁজিবাজারের, এবং এটা এখন 900,000 কোটি টাকা ছুঁয়ে যাচ্ছে। আমরা আশাবাদী, যদি আপনারা বুঝে শুনে এখানে আমাদের বিনিয়োগকারীরা যদি ইনভেস্ট করে, কারণ বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু বুঝে শুনে করছে। সো কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা শর্ট টার্ম ট্রেডিং, আপনারা বুঝে শুনে করলে এই ট্রানজ্যাকশন আরও ভালো হবে, পুঁজিবাজারের স্বাস্থ্য আরও ভালো হবে। এবং পুঁজিবাজারের স্বাস্থ্য ভালো করা ডিএসসি সিএসসির কাজ নয়, বা ইভেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ নয়। এটা হচ্ছে আপনাদেরই কাজ, যে বুঝে শুনে এই সেক্টরে আপনারা বিনিয়োগ করবেন, বিনিয়োগ উঠাবেন। আমি লালি ভাই তাই আপাতত এই একটা পজিটিভ কনফিডেন্সের সাইডটা কেমন দেখছেন? যেমন আমরা যদি বলি, গত 3-4 মাস আগে পর্যন্ত কনফিডেন্স লেভেল খুব লো ছিল। এখন বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু ফ্রেশ ফান্ড নিয়ে এসছেন, ওনারা আসছেন, ইনকোয়ারি অনেক দেখছি আমরা। অ্যাট দ্য সেম টাইম লোকাল ইনভেস্টর, যে সকল হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যারা বাইরে বসেছিলেন, ওনাদেরও ফান্ড কিন্তু বাজারে ফ্লো করছে। তো আমাদের কনফিডেন্স কি আস্তে আস্তে ফিরে আসছে? এটা আপনি কি মনে হচ্ছে? দুইভাবে উত্তরটা দেব। প্রথম কথা হচ্ছে, আউটপুট আর রেজাল্ট যদি পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে কথা বলতে হয়, তাহলে ডেফিনেটলি কনফিডেন্স বাড়ছে। কনফিডেন্স ছাড়া তো এখানে আনউইলিং হর্স কেউ আসছে না, সেটা ছোট, মাঝারি, বড়। যে দুই ক্যাটাগরির কথা বললেন, যে ফরেন ইনভেস্টার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বাইরে যারা আছেন, এখন কথা হলো যে ওদের চোখে বিষয়টা ভিন্ন। ওরা মনে করেছে যে অনেক চড়াই উতরাই করে পুঁজিবাজার একটা এমন জায়গায় এসছে, ইটস টাইম টু বাই। কিন্তু অ্যাকচুয়ালি ইট ওয়াজ টাইম টু বাই আরও আগে থেকে, কিন্তু সেই রিস্ক কেউ নেয়নি। কারণ হচ্ছে যে এই টাইম টু বাই আমরা মনে করেছি যে অনেক আগে থেকে, যখন ইন্ডেক্স 3,500-এর কাছাকাছি ছিল এরকম। কিন্তু ওই সময় ওই একই কথাই, কনফিডেন্সের অভাব, যে এটা কখন জাগতে শুরু করবে, এটা কখন একটা স্টেবিলিটি আসবে। তো এখন সব কিছু বিবেচনা করলে আমি মনে করি বিনিয়োগের জন্য যদি পোর্টফোলিও চিনতে পারে, দিস ইজ দ্য বেস্ট টাইম। Right, this is the best time to invest and make their own portfolio. এইটা হলো এহসান ভাইয়ের শেষ কথা। একই প্রশ্ন আপনার কাছে, আপনি কিভাবে দেখছেন বাজারকে এবং এখান থেকে কোথায় সামনের দিনগুলোতে দেখছেন? ধন্যবাদ লালি ভাই আপনাকে। বিজয়ের মাসে আমিও দর্শকবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার প্রশ্নের উত্তরটা দেওয়া শুরু করছি। এহসান ভাই যেটা বলেছেন, আমি ওনার সাথে মোটামুটি একমত। সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি যে দেশের অর্থনৈতিক প্যারামিটার
জিডিপির গ্রোথ রেট এবং রাজনৈতিক অবস্থা সব মিলিয়ে কিন্তু আমি বলবো যে স্টক মার্কেট কিন্তু বা ক্যাপিটাল মার্কেট বেশ কিছুটা কিন্তু এখনও আন্ডার প্রাইসড। কারণ আপনারা দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর যে জিডিপির সাপেক্ষে তাদের যে টোটাল ট্রানজ্যাকশন, যে তাদের ক্যাপিটাল মার্কেটের যে পরিমাণটা, সেটা কিন্তু আমাদের দেশে এখনও কিন্তু অনেক কম। তবে একথা ঠিক যে দীর্ঘদিন থেকে মানে আম জনতার যারা ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পৃক্ত তাদেরকেই মিন করছি, তাদের কনফিডেন্স লেভেলের কিন্তু কিছুটা ঘাটতি ছিল এবং এই ঘাটতি থাকার অনেকগুলো কারণ আছে, সেগুলো হয়তো আমরা আজকে নাই যাই। কিন্তু গত 3-4 মাস থেকে আমরা কিন্তু দেখছি মার্কেটের কিছুটা হলেও আস্থার জায়গাটি কিন্তু ফিরে আসছে এবং একই সাথে আমরা দেখছি যে আমাদের ইকোনমিক যে প্যারামিটার্স সেটাও কিন্তু পজিটিভ ডাইমেনশানে কিছুটা আছে এই মুহূর্তে। এবং আপনারা তো জানেন যে আমাদের ক্যাপিটাল মার্কেটে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বিদেশিদের পরিমাণ কিন্তু ট্রিমেন্ডাসলি কিন্তু কম ছিল, এখনও কিন্তু কম। আমরা একসময়কার স্ট্যাটিস্টিক্সে আমরা বলেছিলাম এটা অ্যারাউন্ড 4% to 11% এর মধ্যেই কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। আমাদের যে ক্যাপিটাল মার্কেটে বিদেশিদের যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট গত কয়েক মাসের মধ্যে কিন্তু ট্রিমেন্ডাসলি বেড়েছে এবং বিদেশিরা যখন এই মার্কেটে আসে তারা কিন্তু অনেক হিসাব নিকাশ করে ভবিষ্যতে কি হবে সেই চিন্তাগুলো করেই কিন্তু তারা এই মার্কেটে আসে। তো আমি এই মার্কেট সম্পর্কে এই মুহূর্তে আমি মনে করি একটা পজিটিভ একটা পারসেপশন আমার আছে এবং আমার মনে হচ্ছে যে আগে যে বিভিন্ন সময়ে যে পাবলিক কনফিডেন্সটা শ্যাটার্ড হয়েছিল সেই জায়গাটুকু কিন্তু এখন বোধহয় রিপটা কিন্তু এখন কিছুটা রিপেয়ার্ড হচ্ছে। আপনি কি মনে করেন যে এই 4-5 বছরে আমাদের যে রিফর্মসগুলো হয়েছে পুঁজিবাজারে বিভিন্নভাবে বিভিন্ন রিফর্মস হয়েছে, এই রিফর্মসের একটা রেজাল্ট আমরা এখন পাওয়া শুরু করেছি, একটা ফ্রুট পাওয়া শুরু করেছি এক, আর দ্বিতীয় হলো যে ফরেনাররা কিন্তু কয়েকটা জিনিস খুব দেখেন ওনারা যখন বিনিয়োগ করেন, ওনারা অ্যানালাইসিস যখন করেন, সেটা হলো যে আপনার পুঁজিবাজারটা কোন লেভেলে আছে, কত ডেপথ আছে পুঁজিবাজারে, অ্যাট দ্য সেম টাইম ডলারের প্রাইসটা কতখানি স্টেবল, এই জিনিসগুলো কিন্তু এখন ওনারা সবসময় দেখেন। তো ডলারের প্রাইসটাও কিন্তু আমাদের দেশে কিন্তু কয়েক বছর ধরে খুব স্টেবল একটা কন্ডিশনে আছে। এইগুলা কি উদ্বুদ্ধ করেছে ফরেনারদের এখানে ইনভেস্টমেন্ট? এবং যে পরিমাণ ইনকোয়ারি আমরা পাচ্ছি, আমরা জানি যে গত 9 মাসে 9 টাইমস ইনভেস্টমেন্ট বেড়েছে ফরেনারদের, 9 টাইমস, উইচ ইজ অ্যারাউন্ড নেট ইনভেস্টমেন্ট যদি বলি প্রায় 950 কোটি টাকার মতো ওদের নেট ইনভেস্টমেন্ট। এইটা সর্বকালের সবচেয়ে বেশি একটা ফিগার আমরা পাচ্ছি এই মুহূর্তে এবং ইনকোয়ারিজও অনেক বেশ আসছে। আপনার কি মনে হয় যে এই সকল রিজনের জন্য ওদের একটা তারা উদ্বুদ্ধ হয়েছে? এখানে একটা কথা বলা দরকার, সেটা হলো যে গ্লোবাল একটা প্রেডিকশন কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপর ছিল, সেটা ছিল যে বাংলাদেশের ইকোনমি কিন্তু বুমিং এবং যেখানে আমরা দেখেছি গোটা বিশ্বের বেশিরভাগ বড় বড় অর্থনীতিগুলো একটা ডাউন টার্ন সিচুয়েশান ফেস করছে, তখন কিন্তু আমরা দেখছি যে আমাদের ইকোনমিক গ্রোথ যথেষ্ট ভালো, যেটা সরকার দাবি করেছে 7.11। সব প্যারামিটারই ভালো এক্সেপ্ট ওই রেমিটেন্সটা একটু, রেমিটেন্সটার অনেকগুলোর মধ্যে একটা কারণ হলো সেখানকার মানে আনস্টেবিলিটি। জি 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 এখন যেটা আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে আংটার্ডের একটা রিপোর্ট আপনারা যদি দেখে থাকেন, আমাদের বিনিয়োগের পরিমাণ কিন্তু $2.55 বিলিয়ন মতো, এটা এফডিআই এর কথা বলছি আমি, যেটা গত বছর তার আগের বছর ছিল সম্ভবত 1.33 বা 34 এবং সেটা বোধহয় অ্যারাউন্ড 44% কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের বেড়েছে ইন জেনারেল। এখন আপনাকে একটু আগেই বলছিলাম যে আমাদের এখানে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ফরেনারদের কিন্তু ব্যাপক কম ছিল, এখন বেড়েছে অনেক পরিমাণ, সেটা ঠিক, টাইমসে দেখলে এটা অনেক বেশি, কিন্তু বটম লাইন হচ্ছে তাদের বিনিয়োগের পরিমাণটা কিন্তু অনেক কম ছিল, ডেফিনেটলি ইট ইজ। এখন বাংলাদেশের অর্থনৈতিক প্যারামিটার যেভাবে আগাচ্ছে পজিটিভ ডাইমেনশানে বা ডাইরেকশানে, তাতে কিন্তু আমরা বলবো যে আগামী দিনগুলোতে
আমাদের অর্থনীতির একটা ভালো অবস্থানে আমরা থাকব। আগামী দিনগুলোতে অর্থনীতির ভালো একটা অবস্থানে থাকবো। মিজান ভাই বললেন তার একটা ইন্ডেক্স হিসাবেই কিন্তু আমরা বলছি যে স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট কিন্তু কিছুটা বাড়তেই হবে, এটার কোনো অপশন আমাদের হাতে নাই। রাইট, থ্যাংক ইউ। এহসান ভাই, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আপনারা দুইজনেই কিন্তু সামনের দিনগুলোতে পুঁজিবাজার কেমন আমরা দেখব সেটা কিন্তু বলেন নাই, আমরা পরবর্তীতে এটা জানবো দুইজনের কাছেই। আমি একটু ব্যাংকিং সেক্টরে যেতে চাই এহসান ভাই, আপনাকে পেলাম আজকে যখন। সেটা হলো যে একটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আছে যে প্রায় 88,120 crore টাকা বিটুইন দ্য ডাইরেক্টরস অফ দিস প্রাইভেট ব্যাংকস, ওনারা এই ব্যাংকের ডাইরেক্টর ওই ব্যাংক থেকে ওই ব্যাংকের ডাইরেক্টর, এইভাবে করে ওনারা কিন্তু লোন নিয়েছেন এবং সেটার জন্য বাংলাদেশ ব্যাংক খুবই একটা চিন্তার ভেতরে আছে যে কি এইটার বিষয় কি করা যেতে পারে, এবং ওখানে কিন্তু অনেকগুলো ব্যাড লোনও হয়ে আছে। এই যে ডাইরেক্টরদের এই কার্যকলাপ যেটা, এবং এটা ইস এ বিগ হিউজ অ্যামাউন্ট, ইস 88,120 crore টাকা, আপনার একটু বক্তব্য এই বিষয়ে। থ্যাংক ইউ আলী ভাই এগেইন। তো আপনি যেভাবে জিনিসটা বলেছেন, আমি বলবো যে একেবারেই 100% সত্য কথা বলেছেন কনসেন্সে। ইট ইজ ফিগার্স, ইট ইজ স্ট্যাটিস্টিক্স পাবলিশড, নন নলেজ, এবং কনসার্ন অফ বাংলাদেশ ব্যাংক। নট অনলি দ্যাট, আমি জানি ব্যক্তিগতভাবে আমাদের অর্থমন্ত্রী মহোদয়, আমাদের প্রধানমন্ত্রীও এই ব্যাপারে সরাসরি কনসার্ন প্রকাশ করেছে, অফ দি রেকর্ড, অন রেকর্ড। এখন আপনি যে কথাটা জিনিসটা বলতে চাচ্ছেন যে ডাইরেক্টরদের বাইরে আসেন, আমি ডাইরেক্টরদের কথায় আসবো। যেহেতু আমি ডাইরেক্টর আছি, আমি ডাইরেক্টর এর আগে 3 বছর রূপালী ব্যাংক, এবং আমি ডাইরেক্টর, আপনি চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি এই মুহূর্তে। তো এখন যেটা আপনার এই প্রশ্নটা হচ্ছে, না, আমরা এটাও স্বীকার করি যে ধরেন ব্যাংকের ডাইরেক্টররা শুধু ডাইরেক্টর তো নয়, ওনারা ব্যবসায়ীও। সো ব্যবসায়ী হিসাবে ওনাদেরকে তো লোন নিতে হবে, দ্যাট ইজ ফর গ্র্যান্টেড, এটা অবশ্যই নেবেন। আমি আপনার কথাকে মিসআন্ডারস্ট্যান্ড করে নেই, আমি এটাকে সাবস্টেন্ট করতে চাই এভাবে যে এই যে সমস্যাটা, এটা একটি সমস্যা যে ডাইরেক্টর তো ব্যবসায়ী, আবার টাকাটা তারা ব্যবসায়ী হিসেবে নিছে কিনা, এবং মূল কথাটা কি, মূল কথাটা আপনি আস্তে করে যেটা কথাটা বলছেন যে এর মধ্যে অনেক কিছুই ব্যাড লোন হয়ে গেছে। এখন আমি যেটাতে ক্রাস্ক অফ দি প্রবলেমে আসতে চাই, সেটা আমার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, মন্ত্রী মহোদয় সবাই একসাথে স্বীকার করছি, কথা বলছি যে আমাদের ব্যাংকিং গভর্নেন্স একেবারেই, ইন্ডিভিজুয়াল ব্যাংকিং গভর্নেন্স একেবারেই ইনক্যাপেবল অফ হ্যান্ডলিং দি প্রেজেন্ট সিচুয়েশন। প্রথম কথা হচ্ছে আমাদের ইকোনমি এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের ব্যাংকের সংখ্যা এত বেশি হয়েছে আলহামদুলিল্লাহ যে অনেক জায়গায় তারা ব্যাড কম্পিটিশন করতেছে, কিন্তু এইটাকে দেখার মতন আমাদের সক্ষমতা হয়নি। আই উইল ফার্স্ট কাম ইন অডিট, ইন্টারনাল অডিট। অনেকগুলো ব্যাংকের অডিট ডিপার্টমেন্ট এত ক্ষুদ্র যে তারা এক বছরও সব ব্রাঞ্চ অডিট করতে পারবে না, তাহলে অথচ আমাদের রুলস আছে অন্তত বছরে 3 বার। সো এই যে অক্ষমতার একটি দিক আছে, এটা আমি জাস্ট একটা অজুহাত দিলাম, কিন্তু আই উইল কাম টু দ্য প্রবলেম। সেটা হচ্ছে যে এই যে ব্যাড লোন হলো, লোন হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, আনসিকিউরিটাইজ হলো কেন, অনাবৃত হলো কেন, মর্টগেজ না কেন, কে লোন নিল, কে ডিরেক্টর, এগুলো পরে আসবো আমরা। ওটা হচ্ছে গুড গভর্নেন্সের নেক্সট স্টেপ। বাংলাদেশ ব্যাংক হ্যাজ টেকেন অল এফোর্টস যে এইটাকে কন্ট্রোল করার জন্য। এখন একই ব্যক্তি দুটা ব্যাংকে থাকতে পারে না, কেউ একটা ব্যাংকের চেয়ারম্যান থাকলে আরেক জায়গায় ডাইরেক্টর হতে পারে না। সো আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের মধ্যে যুগান্তরকারী আসছে, দে আর মাচ অ্যাহেড অফ দি ব্যাংকিং সেক্টর আমাদের। কিন্তু যারা ইন্ডিভিজুয়াল ব্যাংকসগুলো আছে তাদের ক্যাপাবিলিটি নেই, এটা একটা ক্যাপাবিলিটির প্রশ্ন। এখন যে ফিঙ্গারটা আপনি তুলছেন ভাই ডাইরেক্টরদের প্রতি, আমি সবিনয়ে বলতে চাই যে ডাইরেক্টররা কি ম্যানেজিং ডাইরেক্টর বা চেয়ারম্যানের, ডাইরেক্টররা ব্যাংক চালায় নাকি চেয়ারম্যান ব্যাংক চালায়? আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমি ইউসি চেয়ারম্যান ব্যাংক চালায়, আরগুলো আছে হুক্কা হুয়া। কারণ হচ্ছে আমি যখন আপনি কোনো একটা ব্যাংকে থাকবেন, আপনি দেখবেন যে এই ডাইরেক্টরদের অ্যাপয়েন্টিং অথরিটি আমরা জানি, আমরা যে আমার অ্যাপয়েন্টিং অথরিটি ইনি, কিন্তু রিপোর্টিং অথরিটি জানি না। আমি বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, 31 তারিখ মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আমার 1-to-1
আছে, আমি ওনাকেও দৃষ্টি আকর্ষণ করব, আপনার মাধ্যমে জাতিকে জানাচ্ছি এই সমস্যার একটা অর্ধেক প্রবলেম 50% প্রবলেম সলভ হয়ে যাবে। হাস্যকর, আপনি কি জানেন আই এম অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট, আই মিন ইন গভর্নমেন্ট ব্যাংকস, বাট আই ডোন্ট নো হুম টু রিপোর্ট। আমার কোনো রিপোর্টিং অথরিটি নাই, আমার কোনো অব্লিগেশন নাই যে 3 মাসে একটা রিপোর্ট তৈরি করি টু দি গভর্নর, টু দি ফাইন্যান্স মিনিস্টার, যে হাউ আই এম ফিলিং, অথবা আমার পারফরম্যান্সের কথা বলি, অথবা আমার অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, যেখানে বোর্ডে গিয়ে শুধু টাকাটা নিয়ে চলে আসা অফিসিয়াল, আর আনঅফিসিয়াল বেনিফিট প্যাকেজ নেওয়া ছাড়া আমাদের কোনো কাজ নেই। অর্থাৎ আমি যদি বোর্ডে আমার ভূমিকা রাখতে না পারি, কোনো নেই, জানেন আপনি, এ ডিরেক্টর ইজ সিম্পলি হেল্পলেস। কারণ আমাকে আপনার মাধ্যমে জানাচ্ছি, নাইদার দ্য ফাইন্যান্স মিনিস্টার উইল অ্যালাউ মি or the governor will not allow me if I am not comfortable as a director in the bank I am now. আমি বুঝতে চাচ্ছি, আমি তো ফিনান্স মিনিস্টারকে একটা চিট দিতে পারতেছি না, মেমো, যে আই এম ফিলিং ভেরি ভেরি আনকমফোর্টেবল। যেমন আমি সবসময় আপনাদেরকে বলছি, মিডিয়াতে এসে বলছি যে আমি বিভিন্ন অভিজ্ঞতাগুলো, আমি 3টি বোর্ডে ছিলাম, 3টি বোর্ড, এটা 3টি বোর্ডে ছিলাম। এখন দেখতে পাচ্ছি যে ডেইলি 100টা করে এজেন্ডা আসতেছে। লালি ভাই, আপনি বোর্ডে বসে 70টা 80টা 100টা এজেন্ডা পাস বলা ছাড়া কোনো পথ আছে? কোনো পথ নাই। অথবা নিজের ইন্টারেস্ট কোনটা আছে ওই পাতায় গিয়ে ওই এজেন্ডা দেখা ছাড়া কোনো পথ আছে? কোনো পথ। সো এইটা অবসান হতে হবে। এবং হাস্যকর কথা বলি, যেই ব্যাংকের পুঁজি 4,000 কোটি টাকা, তাদের বা 5,000 কোটি টাকা, তাদের জন্য ইসি মিটিং 4টা, বোর্ড মিটিং 2টা বা একটা এক্সট্রা মিটিং করা যায়। সো হাউ ডু আই ট্রানজ্যাক্ট মাই বিজনেস উইথ 4 ইসি মিটিং? যেখানে আমি যে ব্যাংকে আছি, আমার ব্যাংকের তো বিশাল ব্যাংক, আমি আপনাকে বলতেই পারতেছি যে অলমোস্ট আপনার 1,500 কোটি টাকা আমাকে ট্রানজ্যাক্ট করতে হচ্ছে এভরি উইক, এবং মাসে 6,000, বছরে 70,000 কোটি, আমাদের 67-70,000 কোটি টাকা। ইজ ইট পসিবল ফর মি টু গো থ্রু যে 1,500 কোটি টাকা সপ্তাহে সবগুলো? এবং মিটিংয়ের আগের রাত্রে আমার কাছে ফাইল আসতেছে, আই টেল ইউ, মিটিংয়ের আগের রাত্রে আমার কাছে ফাইল আসতেছে। ব্যাংকের লোকদের হিউম্যানলি পসিবল না, ব্যাংকের লোকদের এক্স্যাক্টলি। তো সো আমার মনে হয় গভর্নেন্সের নাম্বার অফ মিটিংস, যে কোন লেভেলের ব্যাংক, যাদের অথরাইজ ক্যাপিটাল কত, পেইড আপ ক্যাপিটাল কত, বিজনেস ট্রানজ্যাকশন কত, দ্রুত চেঞ্জ আনতে হবে এটা। আর কোনো ডাইরেক্টরের কোনো যদি আপনার গ্রিভান্সেস থাকে, শুধু নোট অফ ডিসেন্ট দিতে দিতে ইউ উইল বিকাম এ নোট অফ ডিসেন্ট ম্যান। সবাই জানবে যে হি ইজ দ্য নোট অফ ডিসেন্ট ম্যান, ওর আর কিছুই করার ক্ষমতা নেই। এবং বাংলাদেশ ব্যাংক নোট অফ ডিসেন্ট নিয়ে কখনো আমাকে ডাকেনি, ঠিক আছে? আমাকে আরও উপরতলার থেকে ডাকা হয়েছে, একদম দেশের, যে আপনি প্রফেসর পারভেজ এখানে কেন নোট অফ ডিসেন্ট দিছে। সো আমার মনে হয় একদম উপরতলা না, এই ফাইন্যান্স মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা যেন 3 মাসে যদি একটা রিপোর্ট দিতে পারি, আই টেল ইউ লালি ভাই, 50% will be different. Definitely. আমি তো এই ব্যাংকের ইন্টারনাল ম্যানেজমেন্ট সম্বন্ধে বলতে পারতেছি যে আমাকে এই যে যেমন কতগুলো অসুবিধা কি করে ব্যাংক রেকর্ডকে সুন্দর করে অডিট অবজেকশন দিয়ে ইসিতে নিয়ে আসে। আমি বলছি ভাই আপনি তো অডিট লিখেই দিল, বলতে না স্যার এরপর আপনার ক্ষমতা আছে, তার মানে দিস ইজ এ ট্রিক। এখন টু পুট দ্য বোর্ড ইন ট্রাবল, সেজন্য ডাইরেক্টররা আপনার এই ধরনের সমস্যায় পড়ছে। আমি জানি যে আপনি যে কথাটা দিয়ে শুরু করেছেন, যে সরকারের শীর্ষ থেকে সরকার যে কোনো স্তরে এখন এটা নিয়ে কনসার্নড, সবাই কাজ করছে। বাংলাদেশ ব্যাংকে আগেও কাজ হয়েছে, এখন যিনি গভর্নর সাহেব আছেন আমি শুনেছি হি ইজ ভেরি মেটিকুলাস, উনি কন্টিনিউয়াসলি কাজ করতেছেন, মিটিং করতেছেন, কিন্তু ওনার বেশি দিন এখনো হয়নি। আমি আশা করছি বাংলাদেশ ব্যাংক থেকে আমরা আরও নতুন ধরনের কিছু পাবো। এই যে না হলে আমি এইটা লিখে, কিন্তু এহসান ভাই আমাদের মনে হয় যে ব্যাপক রিফর্মসের দরকার আছে, ইন এভরি স্টেপস। আই মিন লাইক বাংলাদেশ ব্যাংকেও রিফর্মসের দরকার আছে, ওখানেও লোকবল বাড়ানো দরকার, বাংলাদেশ ব্যাংকে ট্রেনিংয়ের প্রয়োজন আছে। যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে স্টেটমেন্ট যাচ্ছে, সব কিছু যাচ্ছে, অফসাইট ব্যাংকিং ইন্সপেকশন আছে, সব কিছু আছে, ওখানে কি লোকবলের অভাব না কি? মিজান ভাই আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যে এই রিফর্মসগুলো কি, যেটা এহসান ভাই বললেন খুব সুন্দর করে স্ট্রেট ফরওয়ার্ড কথা বললেন, যে এইগুলোর জন্য তো রিফর্মসের প্রয়োজন আছে, সেইটার জন্য কতখানি প্রিপেয়ার এবং কি করণীয় সেটা আমার মনে হয় এখন জরুরি হয়ে গেছে। কারণ ব্যাংকের এই সেক্টরের কিন্তু এই জিনিসগুলো থামানোই যাচ্ছে না, প্রতিদিন একটা না একটা আসছে এই রিপোর্ট। ধন্যবাদ আপনাকে। এহসান ভাই যে কথাগুলো বলেছেন এর ভিতরে অনেক বেসিক জিনিস কিন্তু বেরিয়ে এসেছে।
বাট আমি ওখান থেকে একটু শুরু করতে চাই, তারপর আমি আপনার এখানে আসব। বাংলাদেশের অর্থনীতির কলেবর কিন্তু অনেক বেড়েছে, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু যেভাবে ঢালাওভাবে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর অনুমোদন দেওয়া হয়েছে, এখনগুলো দেখবেন যে ব্যাঙ্কগুলো আনহেলদি আনফেয়ার কম্পিটিশানে কিন্তু লিপ্ত আছে। আমার কাছে কিন্তু এখনও কিন্তু মনে হয় যে যতগুলো বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে বিগত কয়েক বছরে, আমার মনে হয় এটা রাজনৈতিক বিবেচনাটাই বেশি প্রাধান্য পেয়েছে যতটা না অর্থনীতির প্রয়োজন ছিল। এবং আমার কেন যেন মনে হয় যে ভবিষ্যতে হয়তো কিছু কিছু ব্যাংক মার্জারে যেতে পারে, তা না হলে তাদের সার্ভাইভাল কিন্তু একটা বিরাট মানে তাদের কোশ্চেনের মধ্যে থেকে যাবে। আমার মনে হয় আমি আপনার সাথে একমত যে ব্যাংকের পারমিশন দেয়া হলো এক কথা, কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যেটা আপনি বললেন, যে অনেক ব্যাংকস, এটা সব জায়গায় পৃথিবীতে হয় যে মার্জার হয়। এটা ফ্রান্সেও আমরা দেখেছি, অ্যাগ্রোকল, যদি ইফ ইউ রিমেম্বার। না, কিন্তু শুধু এখানে না, যেমন ধরেন আপনার ক্রেডিট রেটিং এজেন্সিসগুলো আমাদের এখানে যতগুলো আছে 7টা থেকে 8টা, এখন অনেকগুলো দেয়া হয়েছে, যেখানে নর্থ আমেরিকাতে আপনি দেখবেন 3টা ক্রেডিট রেটিং এজেন্সি আছে, S&P, ফিচ, আর একটা হলো আপনার ক্রিসেল। আমি বলছি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে। কিন্তু বাংলাদেশের এত ছোট অর্থনীতিতে এত সংখ্যক কি ক্রেডিট রেটিং এজেন্সিকে আসা উচিত, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে। এখন আসেন আমি মূল কথাতে বলছি যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের জনবলের কিন্তু কিছু লিমিটেশন আছে, আপনি এতগুলো কমার্শিয়াল ব্যাংক আপনি দিয়েছেন, এখন এগুলো ইন্সপেক্ট করার মতন তাদের কি সেই ম্যান পাওয়ার কি তাদের হাতে আছে? আমার মনে হয় না। আমি বলছি যে রিফর্মসের প্রয়োজন আছে কিনা। এরপরে আসেন, অবশ্যই আছে, রিফর্ম তো করতেই হবে, কিন্তু তার আগে এই জায়গাগুলোতে অ্যাড্রেস করেই তো রিফর্ম তো করতে হবে। যেমন দেখেন আজকে যে আমাদের অর্থনীতির সব কিছু গ্রোয়িং, আমি বললাম প্যারামিটারগুলো বেশ পজিটিভ, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু বিগত কয়েক বছরে অর্থনৈতিক যে স্ক্যামগুলো হয়েছে ব্যাংকিং সেক্টরে, ইভেন স্বয়ং অর্থমন্ত্রী কিন্তু অনেকবারই বলেছেন যে আমার দলীয় লোকরাই কিন্তু এখানে আমাকে তারা দুর্নীতি করেছে। আমার প্রশ্নটি হলো যে একটা অর্থনীতির একটা বড় সেক্টর হচ্ছে ব্যাংকিং সেক্টর, এবং সেখানে যদি কর্পোরেট গভর্নেন্স যদি এস্টাবলিশ না করা যায়, তাহলে তো আপনি রিফর্ম করে কি করবেন? আজকে আপনি দেখেন যে বড় বড় স্ক্যামগুলো হয়েছে, কারা করেছে? যারা বোর্ড অফ ডাইরেক্টরস হিসেবে ছিল। আমার প্রশ্ন হচ্ছে দলীয় সরকারের লোকরাই কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরসে আসবেন, এ ব্যাপারে কিন্তু আমি একমত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সৎ একই সাথে যোগ্য ব্যক্তিরাই যদি আজকে যদি ওখানে আসতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটতো না। এখন আপনি যে রিফর্ম করলেন, কিন্তু যারা ওভারসি করার তাদের দায়িত্ব, সরিষার ভিতরে যদি ভূতটা থাকে, আপনি এটা রিফর্ম করবেন কিভাবে? আজকে ব্যাংকিং সেক্টরে যে সমস্ত বড় বড় বাংলাদেশের ইতিহাসে এত বড় বড় স্ক্যাম হয়নি, কিন্তু যারা নেপথ্যে যে লোকগুলো ছিল তাদেরকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি? আমরা কিন্তু পারি নাই। রিফর্ম তো অবশ্যই করা দরকার, এবং আমাদের এই সেক্টরটাকে যদি একটা সঠিক ট্র্যাকে আনতে হয় তাহলে রিফরমেশন দরকার, কিন্তু বেশি দরকার হচ্ছে যে সরিষার ভিতরে যেন ভূত না থাকে। আমরা সঠিক লোককে দিয়ে যাতে এই পরিচালনা করার দায়িত্বটা যদি দিতে পারি, তাহলে যে প্রচলিত আইন আছে তার মধ্য থেকেও কিন্তু অনেক ধরনের স্ক্যাম থেকে কিন্তু আমরা অব্যাহতি পাবো। রাইট, রিফর্মসের দরকার আছে, এবং রিফর্মস করতে পারলে অব্যাহতি পাওয়া যাবে অনেক এই জাতীয় ইস্যুর থেকে। আমি আরেকটা ইস্যু একটু এহসান ভাই আপনার মতামত চাচ্ছি, সেটা হলো যে আমরা 16,000 কোটি টাকা ইকুইটি শর্টেজ দেখতে পাচ্ছি কিছু সরকারি ব্যাংকের। আমার প্রশ্ন হলো যে আপনি কতখানি ইয়ে করবেন যে এই ঘাটতিটা কি ট্যাক্স পেয়ার মানি দিয়ে হওয়া উচিত, নাকি আমাদের অল্টারনেট কিছু চিন্তা করা উচিত, লাইক আমরা বন্ড ছেড়ে সেইটা করতে পারি, এই জাতীয় কিছু চিন্তা আসা উচিত? কারণ এখানে কিন্তু অনেক রকম দ্বিমত আছে যে ওয়াই ট্যাক্স পেয়ার মানি ইজ বিন গিভেন টু দিস ব্যাংকস ফর দেয়ার ইকুইটি শর্টেজ। আপনাকে আবার ধন্যবাদ। আমি গত 6-7 মাসে এরকম সুন্দর প্রশ্ন পাই নাই। আমি ওনার সঙ্গে একমত প্রকাশ করছি। প্রথম বলতে চাচ্ছি, হি হ্যাজ ভেরি নাইসলি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ দি প্রবলেম তুলে ধরছেন। সো দ্যাটস দ্য এক্সটার্নাল। এটি আমি ইন্টারনাল সাইডটা বলতেছি, যে প্রথম আমি একটা একটা করে অ্যাড্রেস করি। উনি বলেছেন যে রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হয়েছে, সংখ্যার থেকে বেশি দেওয়া হয়েছে। ইয়েস, দেওয়া হয়েছে, কিন্তু এখন যদি যারা পলিসি মেকার বা আমরাও লিখছি, বলছি আই এম সাপোর্টিং দি গভর্নমেন্ট রিটার্ন পলিসিতে, যে নাম্বার অফ ব্যাংকস যখন বেশি দেওয়া হয়ে গেছে, এতে
আমি সমস্যা দেখছি না। আমি সমস্যা দেখতেছি সেখানেই সবগুলো ব্যাংক, পাবলিক, প্রাইভেট, বড়, ছোট, একই কাজ করতে চাচ্ছে। এলসি খুললে কুইক ট্রেডিং দোকানদারকে দিতে চাচ্ছে, তারা শিল্পায়নে যাচ্ছে না, তারা এগ্রিকালচারে যাচ্ছে না। এদেরকে বাঁচতে হলে আমি এগ্রিকালচার ডাইভার্সিফাইড, যে যেমন আপনার আমাদের ব্যাংকিং খাত মানে শুধু ডিপোজিট আর বরোইং না, এলসি খোলা না, টাকা পাঠানো আর আনা না। আমাদের অনেকগুলো মার্কেট আছে, শুধু ছাত্রদেরকে ক্যাটার করে একটা ব্যাংক চলতে পারবে। স্টুডেন্টস ব্যাংক করলে অনলি বাংলা, আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম, এই মার্কেটগুলোকে মার্কেট সেগমেন্টেশন করতে হবে একটা। আমেরিকাতে আপনি লালি ভাই দেখেছেন যে নিউ ইয়র্কে বা আপনার যেই সব ব্যাংক দেখতেছেন, দেখবেন যে ক্যালিফোর্নিয়াটার নামগন্ধ নাই। ক্যালিফোর্নিয়ায় এমন এমন ব্যাংক আছে যেটা আপনার নর্থ ক্যারোলাইনায় নেই। সো ব্যাংকস শুড নট ট্রাই টু ক্যাটার 16 কোটি মানুষ। এই 100টা ব্যাংক রিজিওনালি করা যেতে পারে এটা, এবং সেটা মোর সাকসেসফুল, এবং ওদের আলটিমেটলি ওদিকে যেতে হবে। যখন তারা ওই মার্জাপ্ত হতেই হবে, কারণ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় ভালো দিক যেটা, প্রিয় দর্শক, প্রিয় আমানতকারীরা, আপনারা নার্ভাস হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলো স্টেট গ্যারান্টেড। আমেরিকাতে ব্যাংকগুলো গ্রিন বাতি জ্বালায় আসে, লাল বাতি জ্বালায় চলে যায়, ইটস এ কমন ফেনোমেনা। কিন্তু আমাদের ব্যাংকগুলো যেহেতু স্টেট গ্যারান্টেড, সেখানে লাল বাতি জ্বলে গভর্নমেন্ট ইন্টারভেনশন করতে চাইবে। তো জনগণ ডেপোজিটররা সেফ আছে, ঝামেলায় আছে গভর্নমেন্ট। এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, এখনই ওই ব্যাংকগুলোকে যারা লাইসেন্স নিয়ে নিছেন, আপনারা চিন্তা করেন, ব্যাংকগুলোকে রিজিওনাল করেন, ব্যাংকগুলোকে মার্কেট সেগমেন্ট করে বিভিন্ন মার্কেটে যান, তাহলে ওই ব্যাংকগুলো অর্থনীতিতে আপনার অবদান রাখবে। আর আপনি কারেক্টলি কিন্তু কথাটা বলেছেন দর্শক মণ্ডলী, এটা খুব সুন্দর কথা। এবং আমার মনে হয় যদি নীতি নির্ধারকরা এই কথাটা শুনে থাকেন, তাহলে এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন। খুব সুন্দর একটা কথা আপনি বলেছেন। জি, থ্যাংক ইউ। জি বলেন। আমি বাংলাদেশ ব্যাংক নিয়ে যে কথাটা বলতেছিলাম, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না মিডিয়াতে এসে। এমন পরিমাণ গাইডেন্স আমি বাংলাদেশ ব্যাংক থেকে পাই, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আমার ব্যাংকের বোর্ডে, ইসিতে, সব পর্ষদে রিপ্রেজেন্টেশন রাখছে। আমি কি বুঝতে পেরেছি? বাংলাদেশ ব্যাংক অবজারভার ইজ ইন অল দি পর্ষদ। আমি কিন্তু খুবই গাইডেন্স পাচ্ছি। আমরা যখন ফাইল ডিল করতেছি, আমার বোর্ডে আমি সিএ আছে, তো উনারা আছেন। সো আমি চেষ্টা করতেছি ডিউ ডিলিজেন্টলি যেতে। কিন্তু সমস্যা হচ্ছে 100টা কেসে যখন 10টি কেসে আমি ঝামেলা বোধ করতেছি, আমি কোথাও লিখতে পারতেছি না, আমি জিম্মি। সো আই ওয়ান্ট টু রিপোর্ট থিংস টু দি ফাইন্যান্স মিনিস্টার, টু দি গভর্নর, অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়ান্ট এক্সপ্লেনেশন ফ্রম মি যে আপনার 3 মাসের পারফরমেন্স কি। বোর্ডের ডিরেক্টরও এত সোজা হয়ে গেছে কেন আলী ভাই? উনি যেটা বলতেছে রাজনৈতিক বিবেচনাই হবে, কিন্তু যোগ্য লোক কোথায়, সৎ লোক কোথায়? এটা এই কারণেই হয়েছে, বোর্ডে যদি রামছাগলকে পরিচালক করে দেন, তার তো কোনো পারফরমেন্স ইভ্যালুয়েশন নাই। তো আপনার এট দ্য সেম টাইম অনেক জায়গায় চেয়ারম্যানও হয়েছে ওই যোগ্যতার লোকজন। তাই আমরা মনে করি, যখন আমাকে বাধ্য করা হবে 3 মাসে একটা রিপোর্ট দিতে টু দি বাংলাদেশ ব্যাংক অর দ্য ফাইন্যান্স মিনিস্টার, আই উইল বি বাউন্ড টু ওয়ার্ক। আমাকে বলতে হবে আমি এই সমস্যা হচ্ছে, নাহলে তো আমার রিপোর্ট দেখেই গভর্নমেন্ট বুঝবে যে ইনি কিছুই করেন না, উনি শুধু মিটিং করে পয়সা নিছেন। আমি মনে করি এগুলো সব সলভেবল। আমি মনে করি প্রধানমন্ত্রী এই জায়গাটা একটা অ্যাকাউন্টেবল যদি করা যায়, হ্যাঁ, টু দ্য ডাইরেক্টরস। মাননীয় প্রধানমন্ত্রী আমার সঙ্গে এই তো কদিন আগে সাক্ষাৎ হলো, আমি কিন্তু বললে একটা কথা বলে আসছি, এখন এটা করতে হবে। আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জিডিপি বাড়াবেন, এই করবেন বলছেন, আই প্রমিস শুধু ব্যাংক সেক্টর আর ক্যাপিটাল মার্কেটের অবদানের জন্য, ইনভেস্টিং ইন দ্য পিপল, ইনভেস্টিং ইন সেক্টরস যেটা স্পিল ওভার এফেক্ট থাকবে এবং যেটা মাল্টিপ্লাইং এফেক্ট থাকবে এবং যেটা ডাইভার্ট হবে না দেশের বাইরে। তো আমি বলছি, আপনাকে আমি জিডিপি 1% বাড়িয়ে দেবো, প্লিজ হেল্প মি। শি গেভ মি ডাইরেক্ট অ্যাকশন যে আপনি কি করতে চান। তো যেমন আমরা এখন ইসলামী ব্যাংক থেকে একটা লাইসেন্স নেব মাইক্রো ক্রেডিটের জন্য, কারণ ব্যাংকিং কাঠামোতে যখন আমি মাইক্রো ক্রেডিট করতেছি, আমাদের বিনিয়োগ আছে 4% ব্যাংকের টোটাল। তো আপনার অ্যারাউন্ড এটা 4,000 কোটি টাকা। এটাকে আমি 10,000 কোটি টাকা যখন করতে যাচ্ছি, ম্যানেজমেন্ট কস্ট বেড়ে যাচ্ছে, কারণ ব্যাংকের অফিসারের বেতন তাকে দিতে হচ্ছে। ইমিডিয়েটলি মাননীয় প্রধানমন্ত্রী সলিউশন দিয়ে দিছে যে ইউ টেক এ লাইসেন্স ইসলামী ব্যাংকের নামে। তো এইভাবে সবাইকে আগায় আসতে হবে। এখন আমার কিন্তু কালকে সকালে আমার যদি এই চেয়ারটা চলে যায়, আই ডোন্ট মাইন্ড। ওই কথাটা মনে করে আপনার সামনে, জাতির সামনে, অন্তত দেশের জন্য কিছু করে গেল, দেশের জন্য কিছু। এবং এই জিনিসটা, এই যে মাইক্রো ফাইন্যান্সের যে কথাটা বললেন, এটা একটা ভাইটাল একটা প্রোডাক্ট। দেখছেন এই 100টা ব্যাংকের কেউ কিন্তু ওদিকে যাচ্ছে না, ওই যে প্রাইভেট ব্যাংকগুলো। অ্যাবসলিউটলি। এবং এই প্রোডাক্টটা আপনাকে কত ডাইভার্সিফাইড একটা দিবে, এবং জনগণ সেখানে সম্পৃক্ত হবে। সবচাইতে বড় কথা হলো দেশের জনগণ
যারা এই ব্যাংকিং সেক্টরে অ্যাক্সেস, ও আরেকটা কথা বলে যাই ইকোনমিক্স স্যার, অ্যাক্সেস টু ব্যাংকিং, ইনক্লুসিভনেস। আমি স্যার ভাই আমি তো পৃথিবীর সব জায়গায় পড়াশোনা করে এটাকে তো ইনক্লুসিভনেস বলতে পারবো না। বলে কেন এটা ইনক্লুসিভনেস আছে না? ডেপোজিটে 10 টাকা দিয়ে টাকাটা নিলেন, তাহলে এখন ইনক্লুসিভনেস ইন ডেপোজিট, ইনক্লুসিভনেস ইন ল্যান্ডিং নাই কেন? এই 10 টাকা অ্যাকাউন্ট খুলে টাকা নিয়ে যাও, 10 টাকা অ্যাকাউন্ট খুলে 10,000 টাকা গরু কিনো, 10 টাকা অ্যাকাউন্ট খুলে ছাগল কিনো, এটা তো বলতেছেন না। তার মানে আপনি কি করতেছেন? ইনক্লুসিভনেস ইন ডেপোজিট, টাকাগুলো রেখে দাও, এখানে আনো। ইনক্লুসিভনেস ইন ল্যান্ডিং নেই। সো আমি সব পলিসি মেকারকে বলতে চাই, সব ব্যাংকে আপনারা হুকুম পাঠিয়ে দেন যে ইনক্লুসিভনেস তখনই হবে যখন দুইটাই সমান হবে। আমার 1,17,00,000 গ্রাহক ডেপোজিটার, আমার 10 লাখ বড়োয়ার। আই এম ফিউটাইল। আই এম লুকিং ফরওয়ার্ড দ্যাট ডে যেখানে আমরা 1 কোটি, আমাদের বাড়তেছে এভরিডে। আমি যেদিন আসি সেদিন 1,15,00,000 ছিল, এখন 1,17,00,000 গ্রাহক এই 8 মাসে, তো এটা 1.5 কোটি হবে। তো আমি বলছি ওই 10 লাখের থেকে আমরা বাড়াতে 50 লাখে নিয়ে আসি না। ইকোনমিক বুম মানে আপনি যেটা গ্রোথ যেটা বলতেছেন, জিডিপি ধাপ করে বেড়ে যাবে। অ্যাবসলিউটলি খুব পজিটিভ কথা এবং খুব ইনোভেটিভ কিছু আইডিয়াস পেলাম। কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সকে বাস্তবায়ন করার সক্ষমতা আমার নাই। রাইট, খুব সুন্দর পজিটিভ কথা বললেন। 30 সেকেন্ডে যদি আপনার কাছে জানতে চাই যে প্রথম প্রশ্নটা, যে এখান থেকে পুঁজিবাজারকে আপনি কোথায় দেখতে চান 30 সেকেন্ডে, আপনিও স্যার 30 সেকেন্ড পাবেন। ব্যাংকিং সেক্টর পুঁজিবাজারের সাথে তো ডাইরেক্টলি সম্পৃক্ত। এহসান ভাই যে সাজেশনগুলো দিয়েছেন, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই সেক্টরটা হেলদি হবে। এবং এখানে যদি হেলদি হয় তাহলে এর মানিগুলো একটা বিরাট অংশ ক্যাপিটাল মার্কেটে অটোমেটিক্যালি এটা চলে যাবে, সেদিক থেকে ভালো। পুঁজিবাজারের প্রসঙ্গে আমি খুব পজিটিভ, কারণ আমি এখনও মনে করি আমাদের যে ইন্ডেক্স এখানে আছে এটা আন্ডার প্রাইসড, এবং অর্থনৈতিক জিডিপি সহ অন্য প্যারামিটার যে পজিটিভ ডাইরেকশানে আছে, আগামী দিনগুলো আমি মনে করি খুব ভালো হবে। শর্ত হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, হিউম্যান রাইটস পরিস্থিতিকে উন্নত করতে হবে। রাইট, পজিটিভ দিক নির্দেশনা দিলেন। আমি একটু এহসান ভাই 30 সেকেন্ড একদম ছোট্ট করে, আমরা একেবারে শেষ পর্যন্ত, মেবি 5 সেকেন্ডস। লালি ভাই আমি কিন্তু জ্যোতিষী না, কিন্তু আমি আপনাকে একজন এই সাবজেক্টের ছাত্র এবং ব্যাংকিংয়ের ছাত্র হিসেবে বলতে পারবো, আগামী 3 মাস ফোরকাস্টিংয়ে পুঁজিবাজার ইনশাল্লাহ, নেক্সট আমার ফোরকাস্টিং ইজ ভ্যালিড ফর 3 মান্থস, পুঁজিবাজার ইনশাল্লাহ ইট উইল গো আপ আপ অ্যান্ড আপ। এই আপনি দেখবেন আর 10-15 দিনের মধ্যে 1,000 কোটি টাকা ক্রস করে যাবে, এবং আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এটা 1,500 কোটি টাকা আপনি যেটা আশাবাদ করতেছিলেন, আই এম কোয়াইট কনফিডেন্ট, বিকজ আমি প্রত্যেকটা সেক্টরের বাবলস আমার কাছে জানা আছে। আমি 1,17,00,000 গ্রাহকের ব্যাংকার, তো ইনশাল্লাহ ইট উইল বি পজিটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর কথা বললেন। দর্শক মণ্ডলী, এহসান ভাইয়ের কথা শুনতে সময় অনেকক্ষণ আগেই শেষ হয়েছে, কিন্তু ওনার কথা শুনতে আমাদের এত ভালো লাগে যে আমরা সময় বেশি নিয়ে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকাল একই সময় প্রোগ্রাম দেখার অনুরোধ রইল দর্শক মণ্ডলী। কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম।